এক টুকরো রোদ পড়ছিল কর্ণর চোখে। চোখ খুলল সে। চোখ খুলেই চমকে উঠল কর্ণ। কোথায় শুয়ে আছে সে? এ তো তার বেডরুম নয়। ছাদের দিকে তাকিয়ে দেখল ছাদটা লাল টালির। ছোট্ট একটি ঘরের মেঝেতে চিত হয়ে শুয়ে আছে সে। কেড়ে নেওয়া হয়েছে তার স্বাধীনতাও। তার হাত এবং পা লোহার শিকল দিয়ে মাটিতে গাঁথা চারটে খুঁটির সঙ্গে বাঁধা, এমনভাবে বাঁধা যে নড়াচড়ার উপায় নেই। তার বাথরুম পেয়েছে, তাকে এখনই বাথরুম যেতে হবে। কিন্তু কিভাবে? সে চেঁচালো, কিন্তু কেউ শুনতে পেল না। তার মুখে একটা কাপড় গোঁজা রয়েছে। ঘড়ি দেখার উপায় নেই, কিন্তু তার মনে হলো এইভাবে কেটে গেল প্রায় 1 ঘন্টা। কারো দেখা নেই, ব্লাড আর ফেটে যাচ্ছে ওর। আরো অনেকক্ষণ পরে দরজা খোলার শব্দ হলো। ঘাড় ঘুরিয়ে দেখল কর্ণ, একটি মানুষ ঘরে ঢুকেছে। এর মুখ চেনে কর্ণ। এই লোকটি তাকে কাল রাতে গাড়ি চালিয়ে নিয়ে এসেছে। ইস, এখানেই করে ফেললে এবার গন্ধে টেকা যাবে না বলে লোকটি একটি ছোট টিভি চালিয়ে দিল। চ্যানেল চেঞ্জ করতে করতে গুনগুন করে গান গাইছিল। একটি বাংলা নিউজ চ্যানেলে এসে থামল সে। ব্রেকিং নিউজে কর্ণর ছবি দেখছে। দেখানো হচ্ছে তার বাবাকে। নিচের স্ক্রোলে লেখা যাচ্ছে, শিল্পপতির পুত্র অপহরণ, বড় অঙ্কের মুক্তিপণের দাবি। সংবাদ পাঠক বলে চলেছেন, শিল্পপতি রাজীব সেনগুপ্তর পুত্রকে অপহরণ করল কারা, কিভাবে, কত টাকা মুক্তিপণের দাবি করা হয়েছে জানবো একটা ছোট্ট বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে ছোট টেলিভিশনের পর্দায় দেখা গেল কর্ণর বাবা রাজীবকে। আশ্চর্য নিয়ন্ত্রিত অভিব্যক্তি। ছবিতে দেখা যাচ্ছে রাজীবের অফিস, পিছনে উর্দি পরা পুলিশ অফিসাররা। রাজীবের মুখ দেখে বোঝার উপায় নেই তার ভেতরে কি চলছে। কর্ণ তাকিয়ে থাকে টিভির পর্দার দিকে, তার বাবার দিকে। রাজীবের চোখে ঠান্ডা চাউনি। ঘর ভর্তি সিআইডি অফিসার, সাংবাদিক, চামচেরা। সাংবাদিকদের সঙ্গে কথা শেষ করে পাশের ঘরে চলে এলেন রাজীব সেনগুপ্ত। পাশে দুজন চামচে। স্যার, ওরা মুক্তিপণের অ্যামাউন্ট জানতে চাইছিল। সেটা ইচ্ছে করেই বলিনি বলে নিজের সিটে বসলেন রাজীব। মুক্তিপণের অ্যামাউন্ট 10 কোটি টাকা। নেগোশিয়েট করে নামবে 5 কোটিতে। কিন্তু রাজীব সেটা সারা পৃথিবীর সঙ্গে শেয়ার করতে চান না। সকালেই অপহরণকারীর ফোন পেয়েছেন রাজীব। পেমেন্ট কোথায় কিভাবে করতে হবে পরে জানাবে। গোদের ওপর বিস্ফোরা হয়ে গেল স্যার। টিভি দুটো মিউট করে দাও। বিশাল সাদা ঘরে নিঃশব্দে চলতে লাগলো দুটো চ্যাপ্টা টিভি। সকাল থেকে গাঁক গাঁক করে চলছিল নিউজ। ঘ্যানর ঘ্যানর করে একই খবরের পুনরাবৃত্তি। কর্ণকে নিয়ে খবর, তাঁকে নিয়ে খবর। স্যার, কমিশনার আসছেন। ফোনটাও বেজে চলেছে বিরামহীনভাবে। রিসিভ করছে চামচে 2। খুব দরকারি ফোন না হলে কাটিয়ে দিচ্ছে। পুলিশ কমিশনার এলেন। আপনার কাছে 48 ঘন্টা সময় চাইছি। 48 ঘন্টার মধ্যেই ছেলে আপনার ঘরে, বললেন গৌরাঙ্গ চক্রবর্তী। 10 চেয়েছে, বললেন রাজীব। সে তো পুরনো খবর। 2-3-এ নামান, তারপর টাকাটা অ্যারেঞ্জ করুন। টাকাটা দেবেন, তারপর টাকা সহ ছেলে ফেরত আনার দায়িত্ব। থ্যাঙ্কস, আপনার কথা বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে। মনে রাখবেন, আমার মাথার উপর একটা সমস্যা আগে থেকেই ছিল, এখন তা বেড়ে দ্বিগুণ হলো, কমিশনারকে বললেন রাজীব। সমস্যা আগে থেকেই? মানে আপনার ওই জাহাজটার কথা বলছেন কি? জিজ্ঞেস করলেন গৌরাঙ্গ। এমভি চন্দ্রগুপ্ত জলদস্যুরা হাইজ্যাক করার 1 বছর হবে আগামী মাসে। রাইট। ওটা কি হলো? কিছুই না। প্রথমে চেয়েছিল $3 মিলিয়ন। 6 মাস পরে ওটা নেমে আসে 1 মিলিয়নে। ইন্ডিয়ান নেভি তো কিছুই করলো না। আইনি পথেও হলো না কিছু। আমিও ঠিক করেছি র্যানসাম দেব না। আপনার জাহাজটা আছে কোথায়? পুন্টল্যান্ড নামে সোমালিয়ার একটি জঘন্য বন্দরে। সেখানে আইন বলে কিচ্ছু নেই। এমনিতেই তো সোমালিয়াকে ফেইল্ড স্টেট বলে। দেশের বেশিরভাগ অঞ্চলের উপরই সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। যাচ্ছে তাই জায়গা, বলল চামচে 2। পুন্টল্যান্ড বন্দরটা সোমালি জলদস্যুরাই নিয়ন্ত্রণ করে, বললেন রাজীব। 1 বছর ধরে আপনার জাহাজটা ওখানেই আটক? অবাক হয়ে জিজ্ঞেস করলেন গৌরাঙ্গ। হ্যাঁ, কারো কিছু এসে যায় না তাতে, না নেভির, না সরকারের, না মিডিয়ার। মিডিয়াও এই খবর থেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে। আপনিও? জিজ্ঞেস করলেন কমিশনার। টেবিলের দেরাজ খুলে একটা ইংরেজি খবরের কাগজ বের করলেন রাজীব। মেলে ধরলেন গৌরাঙ্গর সামনে। 4 মাস আগে। এটাই এমভি চন্দ্রগুপ্ত হাইজ্যাক সংক্রান্ত শেষ খবর। তারপর থেকে মিডিয়াও চুপচাপ, বললেন রাজীব। 4 মাস আগের কাগজের শিরোনাম এমভি চন্দ্রগুপ্তর নাবিক সহ মোট 32 জনকে মুক্তির আবেদন জানিয়ে। সঙ্গে